ভোরের মৃদু আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দিয়েছে। হালকা কমলা আভা ছড়িয়ে পড়েছে আকাশে। শিশির ভেজা পাতায় রোদের সোনালি ছোঁয়া, পাখির মৃদু ডাক, সব মিলিয়ে নতুন একটি দিনের সূচনা। টিপ টিপ করে চোখ খুলে তাকায় তনয়া। মাথাটা অসহ্যকর যন্ত্রণা করছে। চোখ খুলতে অনুভব করলো সে তেহরাবের বুকের সাথে মিশে আছে। একটু সরে আসলো তনয়া। চাদর দিয়ে নিজেকে ঢেকে উঠে দাঁড়ালো। সারা শরীর ব্যথা। অসহায় মুখ করে তনয়া তাকালো তেহরাবের ঘুমান্ত মুখের দিকে। কি শান্তিতে ঘুমাচ্ছে দেখো। তনয়া এদিক ওদিক তাকালো। তার ফ্রেশ হতে হবে, কিন্তু আশ্রম কোথায়? আর জামা কাপড়ই বা কোথায় পাবে? আবারও বিছানায় বসে পড়ল। নিজের লম্বা চুলগুলো সারা শরীর ছড়িয়ে আছে। পেটে কোনো কিছু স্পর্শ পেতেই চমকায় তনয়া। ঘুরে দেখে তেহরাব তার দিকেই তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে। তনয়া চোখ নামিয়ে নেয়। ভীষণ লজ্জা করছে তার। উঠলি কেন? আর একটু ঘুমা। আমি তো আরো ঘুম পাচ্ছে। সারা রাত একটু ঘুমাতে দিসনি তুই। তনয়ের ভুরু কুচকায়। সে ঘুমাতে দেয়নি। কি মিথ্যুক লোক রে বাবা। তনয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তেহরাব উঠে বসে। তনয়া তাকায় তার দিকে। বাহুতে পিঠে অসংখ্য নখের আচর। তনয়ার অনুশোচনা হচ্ছে। ইস, অজান্তে এভাবে আঘাত করে বসলো সে। ড্রেস পরে নে, বাড়ি যাব। তনয়ের ঘোর ভাঙে। ড্রেস পরবো মানে? গোসল করব না? তেহরাব বিছানা থেকে নেমে মেঝে থেকে নিজের শার্টটা তুলে গায়ে চড়ায়। বোতাম লাগাতে লাগাতে বলে, বাড়ি গিয়ে করিস, জলদি কর। আমি এইভাবে বাড়ি যাব? ছি ছি, না না না। তেহরাব ভুরু কুচকায়। ছি ছি করার মতো কি হলো? এখানে ওয়াশরুম নেই আর ড্রেসও নেই। জলদি ড্রেস পরে নিয়ে এগুলোই। তনয়া বুঝলো বিষয়টা, কিন্তু এভাবেও যে তার অস্বস্তি হচ্ছে। কিছু না বলে জামাটা হাতে তুলে নিয়ে তেহরাবের দিকে তাকালো। আপনি বাইরে যান, আমি চেঞ্জ করে আসছি। তেহরাব যেন তনয়ের কথা শুনলো না। উল্টো গিয়ে বিছানায় গিয়ে বসলো। তনয়া চকমক কুচকে তাকিয়ে তার কর্মকাণ্ড দেখছে। কি হলো, বাইরে যান। পারবো না। তেহরাবের সাদাসিধা জবাব। তনয়া বিরক্তি নিয়ে বলে, পারবেন না মানে? আমি চেঞ্জ করব তো। তেহরাব তনয়ের পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করলো। ভাবলেশীন ভাবে বলল। তো কর, আমি না করেছি নাকি? তনয়া আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। আপনার সামনে চেঞ্জ করব নাকি? হ্যাঁ অবশ্যই, সমস্যা কি? এমনিতেও তোর শরীরের এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যা আমি ছুঁয়ে রেখেছি। এত লজ্জা কিসের? তনয় পেছন ঘুরে তাকালো। মনে মনে বিড়বিড়ালো। অসভ্য লোক। নে নে, জলদি কর, সময় নেই। তনয় ওভাবে দাঁড়িয়ে থেকেই বলে। প্লিজ যান না। তেহরাব হাই তুলল। আরো খুঁটি গেড়ে বসলো যেন। যাচ্ছি না, আমার সামনেই যা করার কর। তনয় ঠোঁট উল্টায়। লজ্জায় কান্না পাচ্ছে তার। এমন সময় রিংটনের শব্দ ভেসে আসে তাদের কানে। তেহরাবের ফোন বাজছে। তেহরাব বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে মায়ের নাম্বার দেখে দীর্ঘশ্বাস ফেলে সে। বিড়বিড় করে বলে, এত সুন্দর একটা দৃশ্য মিস করিয়ে দিলে। তেহরাব উঠে দাঁড়ালো। জলদি চেঞ্জ করে বাইরে আয়। তেহরাব দরজা খুলে চলে গেল। তনয় হ্যাপ ছেড়ে বাঁচল। লোকটা চরম মাত্রা নির্লজ্জ। তনয় দ্রুত ড্রেস পরে নেয়। চুলগুলো খোপা করে ওড়না পেঁচিয়ে বেরিয়ে আসে। তেহরাব বাইকের সামনে দাঁড়িয়ে আছে। কানে ফোন। তনয়া দাঁড়িয়ে পড়ল। হাঁটতে পারছে না সে। পেটে প্রচুর ব্যথা করছে, যেন নাড়ি ভুড়ি জটপাকিয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে সে। এক হাত দিয়ে পেট চেপে ধরল। তেহরাব ফোন রেখে পেছন ঘুরতেই দেখে কিছুটা সামনেই তনয়া দাঁড়িয়ে আছে। তনয়াকে দেখে তেহরাবের স্বাভাবিক লাগলো না। দৌড়ে গেল তার কাছে। তনয়াকে এক হাতে জড়িয়ে নিল। কি হয়েছে তোর? ঠিক আছিস তো? তনয়া অসহায় ব্যথাতুর দৃষ্টিতে তেহরাবের দিকে তাকায়। পেট ব্যথা করছে আমার অনেক বেশি। তেহরাবকে অস্থির দেখালো। বাইকে যেতে পারবি নাকি অটো ভাড়া করব? তনয়া হুট করে জড়িয়ে ধরে তেহরাবকে। তেহরাব কিছুটা অবাক হয়। পর মুহূর্তে তনয়ার পিঠে হাত রাখে। বেশি কষ্ট হচ্ছে? সরি জান। যেতে পারবো। তেহরাবের খারাপ লাগছে। তার জন্যই বুঝি মেয়েটার এই অবস্থা। একটা কথা বলি। তেহরাবের ধ্যান ভাঙে। তনয়াকে সোজা করে দাঁড় করিয়ে প্রশ্ন করে। কি বলবি বল। তনয়া মাথা নিচু করে বলে, সরি আপনাকে এত অপেক্ষা করানোর জন্য। তেহরাব হাসে। আলতো করে চুমু খায় তনয়ের কপালে। চল এখন বাড়ি গিয়ে ওষুধ খেয়ে নিস, ব্যথা কমে যাবে। তনয়া মাথা নাড়ে। অতঃপর দুজনেই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। ঘণ্টাখানিক বাদে তারা বাড়ি পৌঁছায়। নিচে কাউকে না দেখতে পেয়ে দুজনেই নিজের রুমে চলে আসে। তেহরাব প্রথমে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসে। এখন তাকে মিলে যেতে হবে। তনয়াও ফ্রেশ হয়ে বাইরে আসে। ততক্ষণে তেহরাব চলে গিয়েছে। তনয়া বারান্দায় আসে। গামছা মেলে দিয়ে রুমে আসতেই দেখে টি টেবিলের উপর খাবার ও মেডিসিন রাখা, সাথে একটু চিরকুট। তনয়া প্রথমেই চিরকুটটা হাতে নেয়।
খেয়ে দিয়ে মেডিসিন নিবি, তারপর রেস্ট নিবি। নিচে যাওয়ার দরকার নেই, আম্মুকে বলে রেখেছি। ভালোবাসি। তনয়ের অধর প্রশস্ত হয়, মনে মনে নিজেও বলে। ভালোবাসি। ধরণীতে সন্ধ্যা নেমেছে, চারপাশ রক্তিমাভা। তাসলিমার ঘরে বসে আছে ইরা ও তনয়া, আর তাসলিমা গিয়েছে নিচে। এই যে ভাবি, গত রাত কেমন কাটলো? ইরা দুষ্টু সুরে বলা কথায় কিছুটা লজ্জা পেল তনয়া, মুস্কি হেসে মাথা নিচু করে ফেলল। ইরা তনয়ের হাত ধরে বলে, এত লজ্জা রাখো কোথায় বলো তো? আমার তো বাপু একটুও লজ্জা লাগে না। তনয়া আবারও হাসে, মনে মনে বলে, ভাই যেমন বোনও তেমনই হবে। যে যাই হোক, রেজাল্টের পর কি করবে কিছু ভেবেছো? ইরার কথায় তনয়া তার দিকে তাকায়। এখনো কিছু ভাবিনি, রেজাল্ট দিক আগে। হেই বোকা মেয়ে, এখন থেকেই তো প্রিপারেশন নিতে হবে। কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে বা কি হওয়ার? তনয়া নিশ্চুপ হয়ে গেল, কিছু একটা ভাবছে সে। আনমনে জবাব দিল, মানুষ অন্যায় করলেও টাকা থাকলে পার পেয়ে যায়। টাকার মূল্য মানুষের জীবনের থেকেও বেশি, তাই না? তনয়ার মুখে হঠাৎ এমন কথা শুনে ইরার হাসি মুখটাই ভর করে অবাকতা। তনয়ার এসব কথার মানে বুঝল না সে। হঠাৎ এমন কথা বলছো যে? কিছু হয়েছে তনয়া? তনয়া চমকায়, দ্রুত মাথা নাড়ায়। না না না, কি হবে? যাই হোক, ইচ্ছা ছিল মেডিকেলে পড়বো, বাকিটা আল্লাহর হাতে। ইরা হাসলো। অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। সাহিল তো প্রায় তোমার কথা বলে। পড়াশোনার নাকি অনেক ভালো। আর মেডিকেলে যেহেতু পড়তে চাও, তবে এখন থেকে আবারও পড়াশোনা শুরু করো। বিভিন্ন ভালো লেখকের বই আছে, ওগুলো পড়তে পারো। ভাইয়াকে বলে দেখো, বই এনে দিবেনি। তনয়া মাথা নাড়ে, ভালো লাগছে না তার। এমন সময় ঘরে প্রবেশ করে তাসলিমা। ইরা, তোর আব্বারে কল করতো, বল আমার প্রেশার করতে। আর তনায়া, তুই মা এক কাজ কর, তেহেব্বার চলে আসবে এক্ষুনি। তুই ওর জন্য লুডুস রান্না কর। ইউসুফকে কল করে ফোনটা তাসলিমার হাতে ধরিয়ে দেয়। তনয়ের কাছে এসে বলে, চলো দুজনে মিলে করি। লুডুস না, পাস্তা রান্না করলো। চলো চলো। তনয় উঠে দাঁড়ায়। তার আশেপাশের মানুষগুলো এত চমৎকার কেন? সে এতই ভাগ্য নিয়ে জন্মেছে। তনয় আর ইরা মিলে রান্নাঘরে আসে। তনয় পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দেয়। ওদিকে ইরা চিজ বের করছে। কিছু সময়ের মধ্যে ঝটপট পাস্তা রান্না করে ফেললো তারা। বাটিটা টেবিলে রাখতেই কলিং বেল বেজে উঠল। আমি যাচ্ছি। ইরার কথায় তনয় পা বাড়ায়, বলে, তুমি বসো, আমি যাই। তনয় এসে দরজা খুলে দিল। ইসুপ এসেছে, হাত ভর্তি তার শপিং ব্যাগ। বাবার হাতে এত ব্যাগপত্র দেখে ইরা দ্রুত এসে সোফায় বসে। কি এগুলো? ইরা বসে পড়ে ইসুপের পাশে। ইসুপ মুস্কি হাসে। বলছি, তার আগে একটু পানি খাওয়া তো তনয়া। তনয় মুস্কি হেসে পানি এনে ইসুপকে দেয়। পানি পান করে এই গ্লাসটা টেবিলেই রাখে। 3টে শাড়ি এনেছি, ভালো লেগেছিল তাই। একই ডিজাইনের, শুধু কালার ভিন্ন। গোলাপিটা তোর মায়ের, বেগুনিটা তোর, আর নীলটা তনয়ের। ইরা চট করে নিজের শাড়িটা হাতে তুলে নেয়। খুলে দেখে ঢাকায় জামদানি শাড়ি। বেশ পছন্দ হয়েছে তার। তনয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ইসুপ তার শাড়ির প্যাকেটটা তনয়ার দিকে এগিয়ে দেয়। তোমারটাও খুলে দেখো, ভালো লেগেছে কিনা। তনয়া হাতে নিল, খুলে দেখলো নিজেরটাও। শাড়িটা সত্যিই সুন্দর। হাসি ফুটে উঠল তার ঠোঁটে। সুন্দর হয়েছে। ইসুফ হাসে। তাসলিমার জন্য নানা শাড়িটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। থাক তোরা, আমি তোদের মায়ের শাড়িটা দিয়ে আসি। ইসুফ চলে যায়। এরা তনয়ের সামনে এসে দাঁড়ালো। কালকে দুজনে পরে ছবি তুলবো, ঠিক আছে? তনয়া মাথা দোলায়। এই পরিবারটা তার। সে মিশে গিয়েছে মানুষগুলোর মাঝে। অথচ একটা সময় সে ভাবতো এই মানুষগুলো হয়তো তাকে মেনেই নিতে পারবে না। আর আজ এই মানুষগুলোই তার আপন, একটু বেশিই আপন, কাছের কেউ। আবারও কলিং বেল বেজে ওঠে। এবার ইরা গিয়ে দরজা খুলে। তেহরাব এসেছে। অথচ তেহরাবকে প্রচুর রাগান্বিত দেখাচ্ছে। ইরাকে পাশ কাটিয়ে কোনো দিকে না তাকিয়ে গটগট করে উপরে চলে গেল। ইরাও তনয়া দুজনেই অবাক হলো। ইরা দরজা বন্ধ করে তনয়ের কাছে আসলো। ভাইয়ার আবার কি হলো বলো তো? এত রেগে আছে কেন? তনয় উপর থেকে দৃষ্টি সরিয়ে ইরার দিকে তাকায়। কি জানি, আমিও তো বুঝতে পারছি না। তুমি উপরে যাও। তনয় এক পলক তাকিয়ে উপরে চলে আসে। দরজার সামনে এসে দাঁড়ায়। বিছানায় হাতের উপর ভর দিয়ে বসে আছে তেহরাব, মাথা নিচু করে। তনয় ভাব পাচ্ছে না হঠাৎ হলোটা কি। ভয় নিয়ে নিজেও ভেতরে আসলো। তেহরাবের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে আপনার?
তেহরাব জবাব দিল না, ওভাবেই বসে রইল। তনয়া সাহস করে তেহরাবের কাঁধে হাত রাখলো। শুনছ? বাকিটা বলার আগেই তনয়ের গালে এসে পড়ল তেহরাবের শক্ত হাতের থাপ্পড়। আকস্মিক আঘাতে তনয় ছিটকে পড়ল নিচে। গালে হাত রেখে ছলছল দৃষ্টিতে তাকালো তেহরাবের দিকে। তেহরাব দাঁতে দাঁত চেপে তাকিয়েছে তার দিকে, চোখ মুখ লাল হয়ে আছে। তনয় বুঝলো না কেন তেহরাব তাকে মারল। সে তো কিছু করেনি। তেহরাব বসে পড়ে তনয়ের সামনে, চেপে ধরে তনয়ের গাল, হিসিয়ে বলে, কেন আমার থেকে সব লুকাচ্ছিস? কি ভেবেছিস কিছুই জানবো না? তনয়া ভয় পেয়ে যায়, বুঝতে পারে না তেহরাবের কথার মানে। নিজের গালের উপর থাকা তেহরাবের হাতের উপর হাত রাখে তনয়া। কি বলছেন এসব? কিছু বুঝতে পারছি না আমি। তেহরাব আরো শক্ত করে চেপে ধরে তনয়ের গাল। একদম নাটক করবি না, একদম মেরে ফেলবো। বালিয়া কেন গিয়েছিলি? শিহাবের সাথে দেখা করতে? তনয়া চমকায়। তেহরাব জানলো কি করে? শুকনো ঢোক গিলে তনয়া, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। লাগছে আমার, ছাড়ুন প্লিজ। চুপ, একদম চুপ। মেরে ফেলবো তোকে আমি। তুই যেখানে খুশি, যখন খুশি, যার সাথে খুশি যা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে লুকিয়ে কেন তনয়া, কেন বল? তেহরাবের ধমকে তনয়া কেঁপে ওঠে, সাথে সাথে কান্না করে দেয়। তেহরাব ছেড়ে দেয় তনয়াকে, চেপে ধরে নিজের মাথায় চুল। তনয়া নিজের গালে হাত রেখে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকায় তেহরাবের দিকে। আসলে পুনরায় তেহরাবের অগ্নিদৃষ্টি দেখে কথা আটকে যায় তনয়ের। মাথা নিচু করে ফেলে তৎক্ষণাৎ, হিসকি তুলতে তুলতে বলে, আমার এসএসসি সার্টিফিকেটে ভুল ছিল। ওনার মানে শিহাব ভাইয়ের কাছে ঠিক করতে দিয়েছিলাম, সেটাই দিতে এসেছিল আমাকে। আর আমি বুঝতে পারিনি একটুর জন্য আপনি এত রাগ করবেন। তেহরাবের অধরে ফুটে ওঠে তার ছেলের হাসি। তনয়া, তুই মিথ্যেটা অন্তত আমার সামনে বলতে আসিস না। তোকে আমি খুব ভালো করেই চিনি, জানি। শুধু আফসোস একটাই, তুই আমাকে বিন্দু মাত্র চিনিস না। মানে? তেহরাব চোখ বন্ধ করে করে কপাল চেপে ধরে, ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলে। আবার সামনে থেকে যা প্লিজ। এমন করছেন কেন? আমি সত্যি বলছি। তেহরাব অতি শীতল কণ্ঠে আবারও বলল, ভালো করে বলছি তনয়া, আমি দ্বিতীয়বার তোর শরীরে হাত তুলি তার আগে তুই বেরিয়ে যা। তনয়া তেহরাবের কাছে আসলো। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি। তেহরাব ধপ করে চোখ মেলল, তনয়ার বাহু ধরে দাঁড় করালো। দরজার সামনে এসে তনয়াকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যেদিন সত্যিটা বলার সাহস পাবি সেদিন আমার সামনে আসবি, তার আগে না। মাইন্ড ইট। বলেই ধপ করে দরজা লাগিয়ে দেয় তেহরাব। তনয়া মুখে হাত রেখে কান্না করতে থাকে। তেহরাব তাকে ভুল বুঝছে, হয়তো উনি ভাবছে শিহাবের সাথে কোনো খারাপ সম্পর্ক আছে, কিন্তু এটা তো সত্যি না। আসলে তো তনয়ের ভাবনা রেশ কাটে ভেতর থেকে ভাঙচুরের শব্দ পেয়ে ইরা, ইউসুফ, তাসলিমাও ছুটে আসে। তনয়াকে বাইরে দাঁড়িয়ে কাঁদতে দেখে সবাই অবাক হয়। কি হয়েছে তনয়া? তেহব্বারের কি হয়েছে? তনয় জবাব দেয় না তাসলিমার কথার, মনে মনে বলে, এই কারণেই আমি চাইনি আপনার হতে। আমাকে কেউ ভালোবাসতে পারে না। ঘরের ভেতর থাকা একের পর এক জিনিসপত্র ভাঙচুর করছে তেহরাব। তার মাথা কাজ করছে না, তার রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। তবে এর জন্য না যে তনয়া শিহাবের সাথে দেখা করেছে, কারণটা একটাই, তা হচ্ছে তাকে লুকানো। তেহরাব নিচে বসে পড়ে হেলান দেয় বিছানার সাথে। রাগে দুঃখে আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে তার। তুই কি ভেবেছিস তনয়া? আমি কিছুই জানি না। এই পৃথিবীতে তোকে সবচেয়ে বেশি যদি কেউ চিনে ও জেনে থাকে, সেটা হলাম আমি, এই তেহরাব সরকার। তবে আমি চাই তোর মুখ থেকে জানতে, তুই না বললেও আমার কোনো যায় আসতো না। আমার খারাপ লাগার দিকটা হচ্ছে তুই আমাকে না বলে শিহাবকে বলছিস। তোর বিষয়ে বাইরের একটা ছেলে জানছে, অথচ আমি তোর স্বামী। আমাকে তুই কিচ্ছু বলতে পারছিস না, এত ভয় পাস, বিশ্বাস নেই আমার উপর। তবে থাক তুই, যেদিন তোর মনে আমার প্রতি পুরোপুরি বিশ্বাস আস্থা আসবে, সেদিনই আসিস তুই আমার সামনে। আমার ভালোবাসার গভীরতা নিয়ে তোর মনে খুঁতখুঁত আছে, তাই তো ভাবছিস সত্যিটা বলার পর আমি তোকে ভুল বুঝবো। তুই সত্যি বোকা তনয়া, আর তোর এই বোকামির জন্য আমাকে যন্ত্রণা পোহাতে হয়। আর কত? তেহরাব চোখ বন্ধ করে নেয়। সময় পেরোতে থাকে। ধীরে ধীরে দরজার ওপারে থাকা মানুষগুলোর ডাকাডাকিও কমে আসে। তবে কমে না দুটি মানুষের যন্ত্রণা। দুজনেই পড়ছে তার ভালোবাসার মানুষের দহনে। গোটা রাতই বুঝি এভাবেই যাবে, নাকি গোটা জীবন? মধ্যরাত, চাঁদের মৃদু আলোতে আলোকিত চারপাশ। চাঁদের এক কোণে বসে আছে তনয়া, কিচ্ছু ভালো লাগছে না তার।
তেহরাব আবার দরজা খুলেনি। তাসলিমা ইরা বারবার জিজ্ঞেস করার পরেও যখন কোনো উত্তর পেল না, তখন তনয়াকে ইরার সাথে শুতে বলে তারা চলে গেলেন। তবে তনয়া যে ঘুম নেই, তাই তো ফোনটা নিয়ে বসে আছে ছাদে। চোখ মুখ ফুলে আছে তার। ফোনটা হাতে নিয়ে মায়ের নম্বরে ডায়াল করে। হয়তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু না, ফোন কল রিসিভ হলো। তনয়া অনুভূতি শূন্যভাবে তাকিয়েছে সামনের দিকে। এত রাতে কল করলি যে, কিছু হয়েছে? তানিয়ার কথায় তনয়ার চোখ বেয়ে আবারও পানি গড়িয়ে পড়ল। আম্মু, আমি আর পারছি না, এসব লুকোতে পারছি না আমি। তানিয়া সোজা হয়ে বসলেন। বিছানা থেকে নেমে বেরিয়ে আসলেন বাড়ির বাইরে। কি বলছিস এসব? তনয়া কেঁদে উঠল। আম্মু সব বলে দিব ওনাকে, নিজেকে অপরাধী লাগছে আমার। তানিয়া কিছু গম্ভীর হলেন। চুপ, কি বলছিস? কিচ্ছু বলবি না। তনয়ার রাগ হলো, দাঁতে দাঁত চেপে বলল, বলবো না মানে? তোমার কথা মতো আজ আমি শিহাব ভাইয়ের সাথে হাসপাতালে গিয়েছিলাম, আর উনি সবটা জানে। উনি খারাপ ভাবছে আমাকে। আমি এসব নিতে পারছি না আম্মু। তানিয়া চমকায়। জানে মানে? তুই বলিসনি সার্টিফিকেটের কথা? বলেছি, তবে বিশ্বাস করেন নাই। আর আমি ওনাকে আর মিথ্যা বলতে চাই না। আমি কালকেই সবটা বলে দিব ওনাকে। আমি তনয়াকে আর কিছু না বলে তানিয়া অস্থির কণ্ঠে বলে ওঠে, চুপ, একদম না তনয়া, এমনটা করিস না। সব শেষ হয়ে যাবে, রিপোর্টগুলো আসতে দে। আমি জানি আল্লাহ রহম করবে। তনিয়া আরো শব্দ করে কেঁদে ওঠে। প্লিজ আমাকে আটকিও না, যা হওয়ার হোক। আমি আর কিচ্ছু লুকোতে চাই না। এতে যদি উনি আমাকে ছেড়ে দেয় তবে দিক, এভাবে আমি থাকতে পারবো না। তানিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল তনয়া। হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। মিথ্যা নিয়ে বাঁচা যায় না, সে চায়ও না। ভোরের আলো চোখে মুখে এসে পড়তে চোখ খুলে তনয়া। রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল সে। সোজা হয়ে বসলো, মাথায় ঘোমটা টেনে উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিচের দিকে। নিচের রুমের সামনে আসতেই দেখে দরজা খোলা। অধচোরা প্রশস্ত হয় তনয়ার। দ্রুত রুমে প্রবেশ করে। সাথে সাথে মুখটা মলিন হয়ে যায়। তেহরাব নেই, কোথাও নেই। তবে কি চলে গিয়েছে? বিছানায় বসে পড়লো তনয়া। আবারও কান্না পাচ্ছে তার। ক্ষমা করে দিন আমাকে, আমি ভুল করেছি। নিজেকে নিজে বলল তনয়া। চোখের পানি মুছে ফোনটা হাতে নিল। কল করলো তেহরাবকে। একবার দুবার করে বার কয়েক কল করলো, তবে লাভ হলো না। তেহরাব কল ধরছে না। নিজের প্রতি রাগ হচ্ছে তার। একটাবার কলটা ধরুন প্লিজ, একটাবার। হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তেহরাব। কপালের আধারপ্রাপ্ত স্থান শুকিয়ে রক্ত জমাট বেঁধে আছে। মাথা ভান করছে, ঝাপসা দেখছে সবকিছু। রিংটনের শব্দে টিপ টিপ করে তাকায় তেহরাব। মাথা টনটন করছে। জিভ ধারা ঠোঁট ভিজিয়ে আশপাশটা দেখলো। আপাতত সে ব্যতীত আর কেউ নেই, কিন্তু সে এখন কোথায়? মনে করার চেষ্টা করতে লাগলো তেহরাব। জায়গাটা চেনা চেনা লাগছে। গতকালকে তার কাছে একটা কল আসে, সেই ভিক্ষুকের ফোন। ফোন দিয়ে বলে মাহিম নাকি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ কথা শুনে তেহরাব সেই রাতেই বাইক নিয়ে চলে আসে সেখানে। তবে সেখানে ভিক্ষুক বা মাহিম কেউই ছিল না। তারপর কি হলো? তার মাথায় আঘাত লাগলো। তারপর আর কিছু মনে পড়ছে না তো। তেহরাবের টনক নড়ে, বিড়বিড়ায়। মাহিম? মাহিম কোথায়? এমন সময় দরজা খোলার শব্দ আসে তেহরাবের কানে। চোখ মেলে তাকায় সেদিকে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে প্রচুর অবাক হয় তেহরাব। তার সামনে সাদা লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে মিজু। তার মানে সবটা জেনে গিয়েছে। আরো কয়েকজন লোক আসলো ঘরে। তেহরাবকে সোজা করে বসিয়ে দিল। মিজু তেহরাবের সামনে এসে দাঁড়ালো। শক্ত করে লাথি বসালো বুকে। তেহরাব ব্যথায় চোখ বন্ধ করে নিল। মিজু কলা চেপে ধরল। আগেই বলেছিলাম ছোকরা আমার সাথে লাগতে আইসো না। কে শুনে কার কথা? তুমি তা বেডা আমার নাতনিরেই বন্দি বানায় রাখছিলা। বুকে সাহস আছে মাইরি। তেহরাব চোখ খুলে, চোখ দিয়ে যেন লাভা ছড়ছে। তবে অধরে বাঁকা হাসি বিদ্যমান। বাঁধা পা দিয়ে আঘাত করলো মিজুকে। মিজু পড়ে গেল নিচে। সাথে সাথে লোকগুলো তেহরাবের দিকে তেড়ে আসতে নেয়। তবে মিজুর হাতের ইশারায় থেমে যায় সে। পানের পিচকি ফেলে বলে, এই বান্দারে আমি নিজে দেখমু। তাই বলি এখন আমার মহিমারে আটকায় রাখছিল কেন? তেহরাব কিছু বলে না, শুধু অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে মিজুর দিকে। মিজু ঠাস করে চড় বসিয়ে দেয় তেহরাবের গালে। বাইনচোতের কথা বল। এতগুলা দিন আমার নাতিটারে কম অত্যাচার করছোস? তেহরাব আবারও হাসে, ঠোঁট কামড়ে বলে, মেরে যে ফেলিনি তাই তো বেশি। মিজুর রক্ত চড়ে যায় মাথায়। উঠে দাঁড়িয়ে আবারও লাথি মারে বুকে। শালা সাহস মাইরি, মর এখন। তোর লাশ আমি কুত্তা দিয়া খাওয়ামো, শুয়োরের বাচ্চা। আর যেই মাগির লেগা এত কিছু, ওইটারে কি করমু? শালিরে বাইচা রাইখা
ভুল করছি, আর তুই তো হুদায় বাও হাত ঢুকাইলি। এত সময় নিজেকে বলা কথাগুলো মানতে পারলেও তনয়াকে নিয়ে বলা কথাটা হজম হলো না তেহরাবের। ঝংকার তুলে বলল, এ কুত্তার বাচ্চা, কারে গালি দিস তুই? তেহরাব সরকার রে তুই চিনিস না? তনয়াকে নিয়ে আর একটা কথা বললে তোকে কবর চিনিয়ে নিয়ে আসুম, শুয়োর। মিজু দাঁত বের করে হাসলো, চুচু শব্দ করে মাথায় লাথি মারে। মাগির লেগা কত দরদ মাইরি, হ্যাঁ তো মাইসের সুরি জিনিস। তেহরাব চোখ বন্ধ করে নেয়, এসব সে শুনতে পারবে না। যেদিন থেইকা শুনছি তুই টয়নারে বিয়ে করছস, ওই দিন থেইকা মনটা কেমন করতেছিল, তাই তোর লোক লাগাইছিলাম তোর পিছনে। তোর পরাণ বাড়ি যাইতে দেইখা আমার বলছে, তখন জানতাম না আমার নাতিটারে তুই এমন বন্দি কইরা রাখছস। কালকে আগের দিন আমার লোক ওই বাড়িতে গেলে দেখে আমার মহিমার কি এক অবস্থা পইরা আছে। ইস, আমার ভাইটা ফকির ব্যাটারে আটকায় রাইখা কল দেওয়াইছিল তোরে। এর মশালা, আমার নাতিটার কি অবস্থা, হাসপাতালে ভর্তি, কথা কইতে পারে না ভালো মতো, পাগল বানায় সারসস। কি করছিল তোর লগে? কোন এক মাগির লইকা তুই কিনা আমার নাতিরে এমন পাগল বানাইলি, শালা মাইনচোত। একদম এই কথাগুলো বলে থামলো মিজু। পাশে থাকা লোকদেরকে ইশারা করে বলল, এমন মায়ের মারবো যে দম না থাকে, থোতমা জানি চেনা না যায়, তারপর নদীর উপরে ফালায় আসবি। নিজের মরণ নিজে দেখছে, লগে ওই মাগিও। তেহরাবের কপালের রগগুলো ফুলে উঠেছে, চিৎকার করে বলল, আমাকে যা ইচ্ছা কর, তনয়ার যদি কিছু হয় রে মিজু, তোর পুরা বংশ নির্বংশ করে ছাড়বো। মিজু শব্দ করে হাসলো। তা করিস, টনায় তো আমগরি, ওরে দিয়া শুরু করিস, কি কস? কুত্তার বাচ্চা, সাহস থাকলে হাত পায়ের বাঁধন খুলে দে, কি করি দেখাবো। তেহরাবের কথায় কিছুটা মজা পেল মিজু, মুখ দেখে তাই তো মনে হচ্ছে। যারা জসিম খুইলা দে, দেখি কি করে। মিজুর কথা মতো হাত পা খুলে দিল জসিম, সাথে সাথে লাথি মারল জসিমকে। উঠে দাঁড়িয়ে মিজুকে পেটে একটা লাথি মারতেই সে পড়ে যায়। তবে বাকি লোকগুলো এসে তেহরাবকে ধরে ফেলে। সবাই মিলে মারতে থাকে তেহরাবকে। তেহরাব কি করবে বুঝতে পারছে না। সে একা এতগুলো মানুষের সাথে পারবে না। সে কোনো গল্প সিনেমার হিরো নয় যে একাই 5-6 জন মানুষের মোকাবেলা করতে পারবে। সে মানুষ, সাধারণ মানুষ। তেহরাব আলগোছে ফোনটা বের করে ফাইমের নাম্বারে কল করে। ফাইমের বাসা মিজুর গোডাউনের পাশেই। ফোনটা ছুঁড়ে মারে নিচে। লোকগুলোকে আটকানোর চেষ্টা করে চিল্লিয়ে বলে, ভাই, মিজুর গোডাউনে আয় এক্ষুনি, জলদি পোলাপান নিয়ে। ওপাশ থেকে ফাইম অনেক কিছু জিজ্ঞেস করলে জবাব দেওয়ার মতো পরিস্থিতি নেই তেহরাবের। মিজু ততক্ষণে চলে গিয়েছে বাইরে। তেহরাব আর পারছে না। সে একলা কতক্ষণ পারবে এদের সাথে? তার উপর মাথা থেকে রক্ত ঝরছে। ইতিমধ্যে একজনকে বলতে শুনে, এত না মায়ের চক্ষু মার, তাই তো হয়। জসিম মাথা নেড়ে বলে, নিয়ে আয়, শালার শৈলে মেলা শক্তি। সাথে সাথে ছেলেটা দৌড়ে বেরিয়ে গেল। তেহরাব বসে পড়ল নিচে। কেউ একজন বাঁশ নিয়ে মাথায় আঘাত করছে। এত সময় তাদের আটকাতে পারলো, এখন আর জোর নেই। তার সামনে ভাসছে তার মৃত্যু। আর কিছু সময়ের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তেহরাব মাথায় হাত রাখে, মনে মনে বিড়বিড়ায়, তনয়া, শেষ দেখা কি হবে না? কালকে তোকে খুব জোরে মেরেছি, তাই না? ক্ষমা করে দিস জান। এমন সময় একটা ছুরি এসে লাগে তেহরাবের পেটে। পরপর 4 বার। 5ম বার আঘাতটা লাগে তেহরাবের বুকে। না, সে বোধহয় আর বাঁচবে না। এই বুঝি সব শেষ। পুরোপুরি ঢলে পড়লো তেহরাব। প্রচন্ড কষ্ট হচ্ছে তার। শ্বাস নিতে পারছে না তো। ঝাপসা হয়ে আসছে সব। এমন সময় নজর পড়লো ফাহিম সহ তার কিছু লোকদের। ফাহিম দৌড়ে আসলো তেহরাবের কাছে। তবে তেহরাব কিছু বলতে পারল না। তার কানে বিপ বিপ শব্দ হচ্ছে। আশেপাশের কোনো আওয়াজ কানেই যাচ্ছে না। তার বুঝি সময় ফুরিয়ে এলো। মনে মনে বলল, শেষ নিঃশ্বাস ফেলার আগে একটাবার কি তোকে দেখতে পারতাম না? ভালোবাসি তনয়া। দেখ, আমি তোর ধর্ষণকারীকে শাস্তিও দিয়েছি, আমাকে ক্ষমা করে দিস। তেহরাব, এই তেহরাব, টাকা বলছি, টাকা। তেহরাব টিপ টিপ করে তাকালো ফাহিমের দিকে। ঝাপসা দৃষ্টিতে ভালোই চিনতে পারলো। অধৈর্যরা প্রশস্ত হলো কিঞ্চিত। ফাহিম এখনো ডেকে চলেছে। তবে তেহরাব তো কিচ্ছু বলছে না। সে তো ভাবছে, তনয়াকে ভাবছে। শুনেছে মৃত্যুর আগে নাকি শেষ 7 মিনিট মস্তিষ্ক সব স্মৃতি এক মুহূর্তের জন্য দেখায়। তেহরাবও তার এলোকেশিকে দেখছে। চোখের সামনে ভাসছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু। আর যদি দেখা না হয় তখন কি হবে? তনয়া কি অন্য কারো হয়ে যাবে? পারবে? কই, তেহরাব তো পারতো না। নিজের উপর হাসলো তেহরাব। এমন সময় এসেও সে কিনা স্বার্থপর চিন্তা ভাবনা করছে।
ফাহিম সহ কয়েকজন মিলে তেহরাবকে কখন গাড়িতে তুলেছে সে খেয়ালও তেহরাবের নেই। এখন গাড়ি চলছে। তেহরাব শক্ত করে চেপে ধরল নিচের বুক, যেখান থেকে এখনো রক্ত পড়ছে। ফাহিমের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তনয়ার যেন কিছু না হয়, না হলে আমি কিন্তু মিজুকে ছাড়বো না। ফাহিম এক হাত দিয়ে তেহরাবের পেটের আঘাত প্রাপ্ত স্থানে চেপে ধরে রেখেছে। অস্থির কণ্ঠে বলল, কিচ্ছু হবে না, তুই চোখ খুলে রাখ, বন্ধ করিস না ভাই, প্লিজ বন্ধ করিস না। এই মামা, জোরে চালাও না অটো। ফাহিমের চোখেও পানি। তেহরাব যে তার বেস্ট ফ্রেন্ড, ভালো খারাপ সব পরিস্থিতির সঙ্গী। এই ছেলে চলে গেলে কি হবে তার? ফাহিমের কথায় অটোওয়ালা গাড়ির টান বাড়ালো। তবে তেহরাব যে চোখ খুলে রাখতে পারছে না, বড্ড ক্লান্ত লাগছে তার। তেহরাব ফাহিমের হাতের উপর হাত রাখলো। ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। তনয়াকে বলিস ভালোবাসি, অনেক ভালোবাসি, আর অনেকগুলো সরি। এই ভাই, এসব কেন বলছিস ভাই? প্লিজ আবল তাবল বলিস না। ফাহিম এবার কেঁদেই ফেলে। তেহরাব হাসে। আস্তে আস্তে চোখ জোড়া বন্ধ হয়ে আসে তার। শেষবারের মতো বিড়বিড় করে একটি বাক্য, ভালোবাসি জান, ভালোবাসি। রান্নাঘরে সবজি কাটছে তনয়। আজ সে নিজে রান্না করবে তেহরাবের জন্য। তাসলিমাকেও ঢুকতে দেয়নি রান্নাঘরে। তেহরাবের পছন্দের খিচুড়ি, হাঁসের মাংস। তেহরাবের সাথে কথা না বলে যে সে থাকতে পারছে না। বসার রুম থেকে চিৎকারের শব্দ শুনে চমকায় তনয়। বুড়কুচকে দৌড়ে বের হয় রান্নাঘর থেকে। বসার রুমে আসতেই দেখে ইরা সোফায় বসে কাঁদছে। তনয় অবাক হলো, হঠাৎ কি হলো? ইরার কান্নার শব্দ পেয়ে তাসলিমাও নিচে আসলো। তনয় ইরার কাছে এসে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু, কাঁদছেন কেন? ইরা তনয়ের দিকে তাকায়, কিছু বলছে না, শুধু কেঁদেই চলেছে। তাসলিমা দৌড়ে এসে ইরার পাশে বসে, ইরাকে জড়িয়ে ধরে। কি হয়েছে মা? কি হয়েছে? কাঁদছিস কেন? ইরা কাঁদতে কাঁদতে বলতে লাগলো। আম্মু, ভাইয়া। তাসলিমা চমকায়। তেহরাব, কি হয়েছে তেহরাব? তেহরাবের কথা শুনে তনয় ইরার সামনে এসে বসে, অস্থির কণ্ঠে প্রশ্ন করে। কি 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 হয়েছে ওনার? কি কি বলুন না। ইরা কপালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া এনাম মেডিকেলে ভর্তি, ভাইয়া আইসিইউতে আছে, আর কিছু জানি না আমি। ইরার কথা কর্ণপাত হতেই ছিটকে পড়ল তনয়া। তাসলিমার কিছুক্ষণ সময় লাগলো সবটা নিতে। তার তেহরাব আইসিইউতে, কি বলছে এসব? তাসলিমা ইরার বাহু ধরে নিচের দিকে ঘোরায়। এই কি বলছিস এইসব? কি হয়েছে তেহব্বারের? ইরা, তুই মজা করছিস? বল, আমার ছেলেটা। আব্বুর নাম্বার থেকে ফাহিম ভাই কল করেছিল আম্মু। আব্বু নিজেও অসুস্থ হয়ে পড়েছে, আর কিছু বলল না। ওমা, ভাইয়া হাসপাতালে। এরা আবারও কাঁদতে লাগলো। এবার তাসলিমা চিৎকার করে উঠল। আর তনয় এখনো সবটা মস্তিষ্কে গ্রহণ করতে পারছে না, মূর্তির মতো বসে রয়েছে। তেহরাব হাসপাতালে? কথাটা মাথায় আসতে চট করে উঠে দাঁড়ালো তনয়া। দৌড় লাগালো দরজা দিকে, যেতে যেতে বলল, না না না, কিছু হয়নি ওনার, মিথ্যা বলছে সবাই। আমি যাব হসপিটালে, আমি যাব। তনয়কে দৌড় দিতে দেখে ইরা তাসলিমা উঠে দাঁড়ালো। এরা এক পলক মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি থাকো, চিন্তা করো না প্লিজ, আমি আসছি। অতঃপর ইরাও দৌড় লাগালো পিছে। তাসলিমা কাঁদতে কাঁদতে বসে পড়ল সোফায়। কি হলো তার ছেলেটার? ইরা বাড়ির বাইরে আসতেই দেখে তনয় অটো দাঁড় করাচ্ছে। ইরা দৌড়ে তনয়ের কাছে গেল। তনয়া, শান্ত হও প্লিজ, এখন এমন করার সময় না, আমি যাচ্ছি, চলো। তনয়া জবাব দিল না, উঠে বসলো অটোতে। রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। আইসিইউ এর বাইরে মাথায় হাত দিয়ে বসে আছে ইসুপ। এক নাগাড়েও সেতে কেঁদে চলেছে। তার অশান্ত ভবঘুরে ছেলেটা এখন কি অবস্থায় আছে? একটু পরপর বড় বড় ডাক্তারদের আসা যাওয়া লাগছে। ফাহিম বড় করে শ্বাস নিল, শান্ত করলো নিজেকে। এই মুহূর্তে তাকে ভেঙে পড়লে চলবে না। ফাহিম গিয়ে বসলো ইসুপের পাশে। আঙ্কেল প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, তেহরাব ঠিক হয়ে যাবে। ইসুপ মাথা নেড়ে নেড়ে আরো কান্না করতে থাকে, বলতে থাকে, কেউ কিছু বলছে না, না ডাক্তার না তোমরা। আমার তেহরাব। ফাহিম ইসুপের কাঁধে হাত রাখলো। প্লিজ শান্ত হন আঙ্কেল, আপনারা এমন করলে তেহরাবের কি হবে? ইসুপ সোজা হয়ে বসলো। হঠাৎ তার চোখে মুখে ফুটে উঠল গম্ভীর ও রাগান্বিত ভাব। সবটা জানতে চাই আমি, কি করে হলো এসব? বল ফাহিম। ফাহিম দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেও কিছু জানে না। তেহরাব তখন ফোন না করলে হয়তো সেখানে যেতেও পারতো না। আমি জানি না আঙ্কেল, তেহরাব কল করে মিজুর গোডাউনে যেতে বলে পোলাপান নিয়ে। আমি গিয়ে দেখি মিজুর লোকেরা ওকে মারছে। আমি নিজেও বুঝতে পারছি না মিজুর সাথে ওর শত্রুতাটা কি নিয়ে। উনি তো আপনাদের আত্মীয়।
ইসুফ ভুরু কুচকায়। কিছুটা আন্দাজ করতে পারছেন তিনি। তার মানে মাহিমের খবর জেনে গিয়েছে। তার ছেলে কেন বিনা কারণে মাহিমকে আটকে রেখেছিল, এমনটা না করলে আজ তেহরাবের এই অবস্থা হতো না। ইসুফ চোখ মুখ গম্ভীর করে উঠে দাঁড়ায়। আমার ছেলের কিছু হলে ওর গোটা পরিবারকে জেলের ভাত খাওয়াবো। বলেই পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে একটা কল করতে করতে চলে যায় ইসুফ। বসে রয় ফাহিম। এমন সময় আইসিইউ থেকে ডাক্তার দ্রুত বের হলেন। ফাহিমও দৌড়ে তার কাছে গেল। স্যার স্যার, ওর কি অবস্থা একটু বলুন না। ডাক্তার কাউকে একটা খুঁজতে খুঁজতে দ্রুত স্বরে বলেন। একদম বাজে, প্রচুর ব্লিডিং হয়েছে, তার উপর ক্ষতগুলোও গভীর, জানি না বাঁচবে কিনা। ফাহিমের মেজাজ খারাপ হয়। এসব কি ধরনের কথা? কি বলছেন এসব? বাঁচবে না মানে? তেহরাবকে সুস্থ চাই আমার। ওর যদি কিছু হয়েছে তো এই ক্লিনিক জ্বালিয়ে দেব। ডাক্তার বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলেন। এসব হুমকি ধামকি আমাদের দিয়ে লাভ নেই। এসব মারামারি করার আগে ভাবা উচিত ছিল। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, সবটা তার হাতে। আর রোগীর অবস্থা একদম বাজে, পালস রেট ক্রমশ কমছে, কোনো উন্নতি হচ্ছে না। এখন তো মনে হচ্ছে আইসিইউতেও কাজ হবে না, লাইফ সাপোর্ট রাখতে হবে। এমন সময় ভেতর থেকে ডাক পড়ে ডাক্তারের। উনি দ্রুত ভেতরে চলে যান। ফাহিম ধাপ করে বসে পড়ে। তেহরাবের কিছু হতেই পারে না। এবার আর নিজেকেও সামলাতে পারে না ফাহিম। নিজেও কেঁদে ফেলে। ছেলেটা যে তার আপন ভাইয়ের থেকেও বেশি। সেই ছোট্ট থেকে একসাথে তারা। আজ এই রাগচটা ছেলেটার এই অবস্থা। ফাহিমেরই শ্বাস বন্ধ হয়ে আসছে। তেহরাবের কিছু হলে সেই বা কি করে থাকবে। ভাই প্লিজ ফিরে আয়। আল্লাহ, ছেলেটারে ঠিক করে দাও আল্লাহ। ভাইয়া, উনি কোথায়? ঠিক আছেন তো উনি? হঠাৎ নারীকণ্ঠ কর্ণপাত হতেই চমকে ওঠে ফাহিম। সামনে তাকিয়ে দেখে তনয়া দাঁড়িয়ে আছে। ইরাও দৌড়ে এদিকে আসছে। ফাহিমকে কাঁদতে দেখে তনয়া নিজের চোখের পানি মুছে হাসি হাসি মুখ করে বলে। কাঁদছেন কেন? উনি কই? কি হয়েছে ওনার? ফাহিম ঠোঁট কামড়ে উঠে দাঁড়ায়। কি জবাব দেবে সে তনয়াকে? ভাইয়া কোথায়? ফাহিম ভাইয়া, কি হয়েছে বলুন তো? আর বাবা কই? ফাহিম ভেবে পাচ্ছে না কি জবাব দেবে এই দুজনকে। এখন যদি বলে তেহরাবের অবস্থা মোটেও ভালো না, তাহলে দুজনের একজনকেও তো সামলাতে পারবে না। এমন সময় আইসিইউ থেকে বের করা হয় একটি স্ট্রেচার। আশেপাশে অনেক ডাক্তার নার্স। স্ট্রেচারে শুয়ে আছে তেহরাব। তনয়া পা বাড়ায় সেদিকে। তনয়াকে তাদের দিকে আসতে দেখে ডাক্তার নার্সকে বলে, কেউ যেন না আসে, আর তাড়াতাড়ি আইসিইউ ইউনিট নিয়ে যাও। একটা মিনিট সময় নষ্ট করা যাবে না। একজন নার্স এসে আটকে দেয় তনয়াকে। আরে কি করছেন? ওদিকে যাওয়া যাবে না, রোগীর অবস্থা ভালো না। তনয়া নার্সকে পাশ কাটিয়ে যেতে দিলে নার্স হাত ধরে আটকে নেয়। আরে এনাকে কেউ আটকান, রোগীর আশেপাশে কোনো মানুষ এখন যেতে পারবে না। আরে ছাড়ুন না, ওনাকে কই নিয়ে যাচ্ছেন? আমি দেখবো, কথা বলবো। ছাড়ুন না আমাকে। ও ইরা আপু, বলো না আমাকে ছাড়তে। কিসের সিসিইউতে নিয়েছে ওনাকে? কিছু হয়নি তো ওনার? বলো না একটু। এরা এসে তনয়াকে চাপটে ধরে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তনয়া কি করছো এসব? বাস্তবে আসো তনয়া, ভাইয়াকে সিসিইউতে নেওয়া হচ্ছে, ভাইয়ার অবস্থা ভালো না। তনয়া ছাড় পাওয়ার জন্য মুচড়ামুচড়ি আরম্ভ করলো। হাসি হাসি মুখ করে বলল, আরে কি বলছেন এসব? কিছুই হয়নি ওনার। আসলে উনি আমার সাথে রাগ করেছে তো, তাই আমাকে কষ্ট দিতে এসব করছে। আমি কথা বললেই ঠিক হয়ে যাবে। নার্স আপু, যেতে দিন না আমাকে একটু, দেখবেন উনি একদম সুস্থ। নার্স ইরার দিকে তাকায়। ওনাকে সামলান, ওনাকে সামলান, আমি আসছি। নার্স দৌড়ে চলে গেল। এরা ছাড়লো না তনয়াকে। তনয়া এখনো একইভাবে পাগলামি করছে। সে মানতেই পারছে না তেহরাবের কিছু হয়েছে। কি করে হতে পারে? লোকটা না কালকে তার সাথে রাগ করলো? এত অশান্ত মানুষ এত শান্তভাবে স্ট্রেচারে শুয়ে থাকতে পারে বুঝি? একদমই না। তনয়া ইরার হাত ছাড়াতে চেষ্টা করে বলল, আপু ছাড়ো না, দেখো নিয়ে যাচ্ছে। উনি রেগে আছে তো, আমি কথা না বললে উনি আরো রাগ করবেন। ওনাকে নিয়ে যাচ্ছে, আমাকে ছাড়ো, একটু কথা বলবো। ভাবি প্লিজ বোঝার চেষ্টা করুন, তেহরাবের অবস্থা খুব খারাপ। আপনি এমন করবেন না। আল্লাহর কাছে প্রার্থনা করুন প্লিজ, স্বাভাবিক হন একটু। তনয়া অবাক নয়নে ফাহিমের দিকে তাকালো। কেন এমন কথা বলছেন? বললাম তো উনি রাগ করেছে। আমি সব বলবো ওনাকে, তাহলে আর রাগ করবে না। আপু ছাড়ো না, দেখো দরজা লাগিয়ে দিচ্ছি, ছাড়ো না। এরা এবার না পেরে তনয়ার বাহু ধরে ছাকায়। চিৎকার করে বলে, তনয়া বাস্তবে ফিরে আসো, ভাইয়া বাঁচার মরার অবস্থায় আছে, লাইফ সাপোর্টে আছে, ভাইয়াকে সিসিইউতে নিয়ে গিয়েছে, আমি আর কিছু ভাবতে পারছি না। তনয় ডুকরে কেঁদে উঠল।
কি হচ্ছে এসব? কেন এসব হচ্ছে? তার তেহরাবের এই অবস্থা কেন? তনয়া মেঝেতে বসে পড়ল। সব দোষ আমার। আমি অনেক খারাপ। আমি ওনার জীবনে না আসলে এমন হতোই না। আমি যেখানে যাই সেখানেই ক্ষতি হয়। তনয়া তুই খারাপ, তুই সত্যি অপয়া। ইরা নিচু হয়ে তনয়াকে জড়িয়ে ধরে। প্লিজ তনয়া, শান্ত হও। এখন এসব ভাবা বা বলার সময় নয়। ফাহিম ভাই, এসব কি করে হলো? কি হয়েছে ভাইয়ার? ফাহিম নিজের চোখ নাক মুছে বলে। তেহরাবের এক শত্রু তার উপর হামলা করেছে, এর বেশি আমি কিচ্ছু জানি না। তনয়া আবারও উঠে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে সিসিইউর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কাচের দরজার অর্ধেকাংশ পর্দা দিয়ে ঢাকা। তনয়া দেখলো তেহরাবকে। লোকটাকে ইলেকট্রিক শক দিচ্ছে। বুকে পেটে ব্যান্ডেজ, স্যালাইন চলছে, সাথে রক্ত। তবে শকেও কোনো কাজ হচ্ছে না। তার তেহরাব তো বিন্দুমাত্র প্রতিক্রিয়া করছে না, উল্টো পালস কমছে। আপনি আমাকে একা করে যেতে পারবেন না বলে দিচ্ছি। তনয়াকে পাগল বানিয়ে আপনি মুক্ত হতে চাইছেন? তনয়া বাঁচবে কি করে একবার বলুন। আপনার তনয়াকে একা করে যাবেন না প্লিজ, বাঁচবে না সে। ফুফিয়ে ফুফিয়ে কথাটা বলল তনয়। ইরা এসে তনয়ের কাঁধে হাত রাখলো। তনয়া প্লিজ চলো এখান থেকে। এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। তনয় শুনল না। তেহরাবের মুখের দিকে তাকিয়ে অসহায় কান্না মিশ্রিত কণ্ঠে বলে, শুনুন না, একটিবার তাকান। সব বলবো, আমি সব বলবো। তাকান না, দেখুন আপনার তনয়া কষ্ট পাচ্ছে, একটু তাকান। তেহরাবকে শুনলো। তার কর্ণ অব্দি কে শব্দগুলো পৌঁছালো না। দুজনের মাঝে যে অনেক দূরত্ব। কাচের দরজার ওপার তেহরাবের নিথর দেহটা যেন তনয়াকে ডাকছে। তনয়ের কান্নার শব্দে হাসপাতালের সকলেই হতভম্ব। তাকিয়ে আছে তার দিকে অসহায় দৃষ্টিতে। কেউ তাকে সামলাতে পারছে না। এরা এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। তনয় আবারও বলল, ও আপু, উনি তাকাবে না? উনি ডাকবে না আমায়? একটু তাকাতে বলো না। ডাক্তারকে বলো না আমার সাথে কথা বলতে। একটু যাই ভেতরে। ও আপু, তোমার ভাই এত নিষ্ঠুর কেন? বলো না একটু কথা বলতে। এই মেয়ে, একটু শান্ত হও। আমিও কষ্ট পাচ্ছি। ভেতরে থাকা ছেলেটা আমার ভাই। আমারও কষ্ট হচ্ছে। তুমি এমন করলে আমরা কি করব বলো? ইরার কথা শুনে তনয়া ইরার দিকে তাকালো। দরজা খুলে একটি নার্স বেরিয়ে গেল। দরজা বন্ধ করার আগ মুহূর্তেই উচ্চস্বরে ডেকে উঠল তেহরাবকে। তেহরাব। তেহরাবকে এবারও সাড়া দেবে না। তার তনয়া তার নামে ডেকেছে। এই নামে ডাকলে নাকি সে পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও ছুটে চলে আসবে। আর এখন তো সে খুব কাছে, তাহলে কেন আসবে না? তনয়া ইরার দিকে তাকালো। আপু শোনো না, ওনার কিছু হলে আমাকেও ওনার সাথে কবর দিয়ে দিও। লোকটা যে আমার বেঁচে থাকার সব পথ বন্ধ করে চলে যেতে চাইছে। বড্ড স্বার্থপর মানুষ। আমি কিন্তু মুক্তি দেব না, ঠিক আছে? ইরা জড়িয়ে ধরে কেঁদে উঠল। সে যে নিজেকেই সামলাতে পারছে না। তনয়া দাঁড়িয়ে থাকতে পারল না, ঢলে পড়ল নিচে। মেয়েটা জ্ঞান হারিয়েছে। ইরা চিৎকার করে উঠল, তনয়া, কেন সেদিন তোকে কাছে না পাওয়ার? কেন সেদিন তোকে চোখে হারাবার? কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়? ওরে পরবাসী, ওরে বন্ধু আমার, ফিরে আয় হাসিতে হাসিতে। ভুল ফুরিয়েছে আজ, সব চলে গেছে, ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না। খালি খালি চারিপাশ, এ আমার দেশ না। কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়? ওরে পরবাসী, ওরে বন্ধু আমার, ফিরে আয় তোর সাথে। এসে যেত ঝর্ণারা, কথাদের ঝরে গেল কেন আজ? মৌসুম পাতাদের কত না বিকেল ঘুরে উড়িয়েছি। দুজনে চলে আয়, চলে আয়। আজ আবার জানে কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী,
একা ফেলে পালালি কোথায়, ওরে পরবাসে, ওরে বন্ধু আমার ফিরে আয়। বারবার গানের লাইনগুলো কানে বাজছে তনয়ের। সন্ধ্যা পেরিয়ে রাত। সিসি ওর সামনে থেকে তনয়ের সরার নামই নেই। জ্ঞান ফেরার পর আবার এসে বসে আছে দরজায় হেলান দিয়ে। সারাদিন এক ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। তানিয়া তাসলিমা সহ কত লোক এলো গেল, খাওয়ানোর জন্য জোর করলো, কিন্তু তনয় সে যে মূর্তির মতো একই জায়গায় বসে আছে, না বলছে কথা না কিছু খাচ্ছে। তাসলিমা এতটা সময় হাসপাতালে ছিল, এরা সবেমাত্র জোর করে বাড়িতে নিয়ে গেল। ইসুফ আর শফিক বসে আছে বেঞ্চে। কেন হচ্ছে এসব? সে তো নিজের মেয়েটার দিকেই তাকাতে পারছে না, আর তেহরাব জ্ঞানহীনভাবে শুয়ে আছে। ডাক্তার কিছু বলছে না। তানিয়া নিজেকে স্বাভাবিক করে তনের সামনে গিয়ে বসলো। তনের মাথায় হাত রেখে বলল, এভাবে চললে তো তুই অসুস্থ হয়ে পড়বি তনয়া, কিছু খেয়ে নে, একটু কিছু। তনয় কিচ্ছু বলল না, তাকিয়ে রইল অনুভূতি শূন্য দৃষ্টিতে। তানিয়া যে মেয়ের আর জামাইয়ের এহম অবস্থা দেখতে পারছে না। এমন সময় দুজন ডাক্তার সহ ফাইম এগিয়ে আসলো শিশুর দিকে। তনয় উঠে দাঁড়ালো। ডাক্তার দুটো ভেতরে যেতেই তনয় ফাইমের সামনে গিয়ে দাঁড়ালো। উনি বাঁচবেন তো? তনয়ের কণ্ঠ আশ্চর্য রকম শীতল। ফাইমের ভেতরে ধক করে উঠেছে। ফাইম চোখ নামিয়ে বলে, বাঁচবে, তেহরাবকে বেঁচে থাকতেই হবে। তুমি এবার বাড়ি যাও, আমরা আছি তো এখানে। তনয় হাসে, মাথা ঘুরিয়ে কেবিনের ভেতর তাকায়। কিচ্ছু দেখা যাচ্ছে না। বাড়ি? কোন বাড়ি? আমার স্বামী যেখানে নেই সেটা আমার বাড়ি নয়। ওই তো উনি, আমিও এখানেই থাকবো। ফাইম আর কিছু বলল না, চলে গেল ইসুফদের কাছে। আঙ্কেল, আপনি চলে যান, আমি আছি তো এখানে। আর পারলে ভাবিকেও নিয়ে যান। এভাবে আর কতক্ষণ? ইসুফ শফিকের দিকে তাকালো। তনয়াকে আপনার বাড়িতে নিয়ে যান, সারাদিন না খেয়ে বসে আছে, আমি এখানেই থাকবো। শফিক মাথা নাড়ে। তনয়ের কাছে এসে বোঝানোর চেষ্টা করে, তবে তনয় কিছুতেই যাবে না। অতঃপর রাত বাড়ে। ব্যর্থ হয়ে তানিয়া ও শফিকও চলে যায়। থেকে যায় তনয়, ইসুফ ও ফাহিম। তনয় পা বাড়ালো নামাজের কেবিনে, অজু করে নামাজে বসলো। তার তেহরাবকে তার চাই, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। এভাবেই সারা রাত কাটলো। এখন রাত 3টা, চোখ বেয়ে পানি পড়ে যাচ্ছে তনয়ের। মোনাজাতে বসে বারবার একটি কথাই বলছে, আল্লাহ, মানুষটাকে ফিরিয়ে দাও, দরকার পড়লে আমাকে নিয়ে নাও, তবু মানুষটার প্রাণ ভিক্ষা দাও। জায়নামাজে বসে এভাবেই কেঁদে কেঁদে তেহরাবকে চাইছে তনয়া। একটা সময় এই মানুষটাকে না চাইতো কত কষ্ট দিয়েছে, আর এখন এই মানুষটার প্রাণ ভিক্ষা চাইছে। শুনছেন, নামাজ হলে একটু বাইরে আসবেন। নারী কণ্ঠ কানে আসতেই তনয়া দ্রুত মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখলো একটি নার্স। তনয়ার গলা শুকিয়ে আসছে, ভয় করছে তার। তেহরাব ঠিক আছে তো? শরীর কাঁপছে, তার উপর সারাদিন কিচ্ছুটি পেটে পড়েনি, শরীর দুর্বল। তনয়া বেরিয়ে আসলো, নার্সের সামনে দাঁড়ালো। উনি উনি ঠিক আছেন তো? নার্স একবার পেছনের দিকে তাকায়, অতঃপর তনয়ের দিকে তাকিয়ে বলল, আপনার স্বামী সত্যি ভাগ্যবান একজন স্বামী যে আপনার মতো একটা স্ত্রী পেয়েছে। আল্লাহর রহমতে এখন তিনি কিছুটা ভালো। সিসিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। 48 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। এর মাঝে জ্ঞান ফিরলে তো ভালোই, আর বাকিটা আল্লাহর হাতে। তনয়ের কান্না পাচ্ছে, তার মন যে শান্ত হচ্ছে না। আবারও শব্দ করে কেঁদে উঠল। রাসমেয়েটি তনয়ের পিঠে হাত রাখলো। আরে আপু, কাঁদবেন না, দোয়া করুন বেশি বেশি। একবার দেখা করতে দেবেন প্লিজ, শুধু একবার। আমার হাতে তো কিছু না, স্যারদের বলতে হবে, তবে মনে হয় না অনুমতি দেবে। তনয় নিজের চোখের পানি মুছে নিল। একটু দেখুন না, একটা বার শুধু। আচ্ছা আসুন, দেখছি। তনয় নার্সের পিছু পিছু আসে। নার্সটি ভেতরে চলে গেল। তনয় বাইরে দাঁড়িয়ে রইল। প্রচুর মাথা ব্যথা করছে তার উপর পেটের ব্যথা। ঠোঁট কামড়ে নিজেকে সামনে রেখেছে সে। মিনিট 5 পর নার্সটি আবারও বেরিয়ে আসলো, সাথে ভেতরে থাকা দুজন ডক্টরও। ডক্টর দুটি নিজেদের মাঝে কথা বলতে বলতে প্রস্থান করলো। নার্সটি এসে তনয়ের সামনে দাঁড়ালো। অনেক কষ্টে স্যার অনুমতি দিয়েছে, তবে আপনাকে দূর থেকেই দেখতে হবে, কাছে যেতে যা কথা বলতে পারবেন না। তনয় দ্রুত মাথা নাড়ায়। দূর থেকেই দেখবো, তবুও যেতে দিন। নার্সটি তনয়কে নিয়ে ভেতরে আসে। বেডে শুয়ে আছে তেহরাব, বুকে পেটে ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইন ও রক্তের সুচ গাঁথা, আরো কত রকমের যন্ত্রপাতি। বুকটা ধুক করে উঠল তনয়ের। লোকটা কতটা কষ্ট পাচ্ছে। দূর থেকে মন ভরছে না তনয়ের। অসহায় দৃষ্টিতে তাকালো নার্সের দিকে। একটু কাছে যাই আপু, প্লিজ।
নার্স দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার কান্নাকাটি দেখে নিজেরই খারাপ লাগছে নার্সের। যান, তবে প্লিজ ধরবেন না। তনয় কিছু না বলেই তেহরাবের কাছে গিয়ে দাঁড়ালো। আলতো করে হাত রাখলো তেহরাবের মাথায়, এলোমেলো চুলগুলোতে স্পর্শ করলো। নিজের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো তেহরাবের চোখে। তেহরাবের চোখের পাতা যেন নড়ে উঠল। তনয় অস্থির হয়ে পড়লো, দ্রুত নার্সের দিকে তাকালো। আপু, উনি নড়ছে, উনি 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 নড়ছে। নার্স দৌড়ে আসে। সত্যি তেহরাবের আঙুল নড়ছে, পালস রেটও দ্রুত চলছে। বুঝতে পারলো না নার্সটি, দ্রুত বাইরে বেরিয়ে গেল ডাক্তারকে ডাকতে। তনয় হাঁটু করে বসলো। তেহরাবের হাতটা শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, শুনছেন? কি হলো আপনার? তাকান না একটু, শুনুন না। তেহরাব, তাকান প্লিজ। তেহরাব কেমন করছে। তনয় ভয় পেয়ে যাচ্ছে, কান্নার গতিও বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ তনয় অনুভব করলো তেহরাবের হাতের মাঝে থাকা তার হাতটা চাপে পড়ছে। তনয় তাকালো সেদিকে। তেহরাব শক্ত করে চেপে ধরেছে তনয়ের হাত। এমন সময় কেবিনে প্রবেশ করে ডাক্তার। আপনি বাইরে যান, নার্স ওনাকে নিয়ে যান। নার্স এসে তনয়ের হাত ধরলো। বাইরে চলুন আপু, আসুন। তনয় নড়ল না, তাকিয়ে রইল তেহরাবের মুখের দিকে। ডাক্তার অক্সিজেনের মাস্কটা ভালো মতো আবারও বসালো। কি হলো, আপনি বাইরে যান। ডাক্তারের ধমক পর্যন্ত তনয়ের কানে গেল না। সে নিজেও শক্ত করে চেপে ধরলো তেহরাবের হাত। বিড়বিড়িয়ে বলল, উনি ঠিক আছে, উনি উনি একদম ঠিক আছে। তনয়ের কথাই যেন ঠিক হলো। ডাক্তার অক্সিজেন মাস্কটা খুলে দিতে তেহরাবের পালস রেট ঠিক হয়ে গেল, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। চোখের পাতা নড়ছে তার। স্টেজ এত তাড়াতাড়ি এমনটা হবে ভাবনার বাইরে ছিল। উনি তো এতক্ষণ নিজেই চেষ্টা করেনি, হাল ছেড়ে দিয়েছিলেন। আরেকজন ডাক্তারও একই কথা বলল। আসলেই আপনি বাইরে যান, আমি ওনার একটু পরীক্ষা করব। আই হোপ উনি সুস্থ হয়ে যাবে। তনয় দুদিকে মাথা নাড়ল। না, আমি যাব না, কোথাও যাব না, প্লিজ আমি থাকি। এটা হয় না, আপনি প্লিজ বাইরে যান, আমরা তো খবর জানাবই। তনয় আরেক নজর তেহরাবের দিকে তাকালো। কি নিষ্পাপ মুখশ্রী। আলতো করে হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে বেরিয়ে আসলো বাইরে। বাইরে আগে থেকেই দাঁড়িয়েছে ইউসুফ ও ফাহিম। এই দুটো মানুষও যে পাগলের মতো ঘুরছে। বাবা, উনি ভালো হয়ে যাবেন, উনি নড়ছিলেন বাবা। তনয়ের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর শুনে ইউসুফও কিছুটা ভরসা পায়। ফাহিমের অধরেও ফুটে উঠে হাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব ঠিক করে দেবেন। ফাহিমের কথা ইউসুফও মাথা নাড়ে। বাবা, আপনি বাড়ি যান এখন, আমি আছি তো। ফাহিম ইউসুফের পিঠে হাত রাখে। হ্যাঁ আঙ্কেল, চলুন, আমিও আছি। ইউসুফ একবার তাকালো তনয়ের দিকে, আর একবার ফাহিমের দিকে। বলতে গেলে তিনজনই আজ সারাদিন এখানে, কাকে রেখে কে যাবে। ইউসুফ কিছু বলতে নিবে, তখনই তনয় বলে, প্লিজ বাবা, আমাকে যেতে বলবেন না। আপনি আর ফাহিম ভাই বাড়ি যান, আপনারা বাড়ি গিয়ে রেস্ট নিন, আমি ঠিক আছি। ফাহিম বড় করে শ্বাস নিল। সে সত্যি ক্লান্ত, আর ইউসুফ তো অসুস্থই হয়ে পড়েছিল। ফাহিম মাথা নাড়ে। আচ্ছা তাই হোক, চিন্তা করবেন না, সকালেই চলে আসবো। আর কিছু দরকার পড়লে কল করবেন। অতঃপর অনিচ্ছা সত্ত্বেও দুজনে পা বাড়ালো। তনয়া বসলো বেঞ্চে। আল্লাহকে ধন্যবাদ জানাতে লাগলো। ধন্যবাদ আল্লাহ, আমার স্বামীকে সুস্থ করে দেওয়ার জন্য। এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষা। রহমত করো আল্লাহ। সকাল 10টা। গোসল করে ওয়াশরুম থেকে বের হয় তনয়া। কিছু সময় আগেই বাড়িতে এসেছে তনয়া, তবু ইরা জোর করে এনেছে। রুমে আসতেই দেখে ইরা খাবার নিয়ে বসে আছে। তনয়া গিয়ে বসে ইরার পাশে। প্রচুর খিদে পেয়েছে তার, তবে খেতে ইচ্ছে করছে না। এখন যদি না খাও তাহলে আর তোমাকে হাসপাতালেই যেতে দেবো না, তাই বেশি কথা না বলে খাবারটা খাও। তনয় কিছু বলে না, প্লেটটা হাতে নিয়ে খাবার মুখে দেয়। ইরা তনয়ের দিকে তাকায়। একদিন এই মেয়েটার অবস্থা নাজেহাল। তনয় অল্প কিছু খেয়ে প্লেটটা রেখে দেয়। হাসপাতালে কখন যাবেন? তনয়ের কথা ইরা আড়ালে দীর্ঘশ্বাস ফেলে। পানির গ্লাসটা এগিয়ে দেয় তার দিকে। চুপচাপ রেস্ট নাও, বিকেলে যাব। এখন ঘুমাও, সারা রাত তো জেগেছিলে। তনয় কিছু বলে না, কিছু ভালো লাগছে না তার। এরা প্লেটটা নিয়ে বেরিয়ে গেল। তনয় গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তেহরাবের বালিশটার উপর নিজের হাত রাখে। আনমনে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনাজল। তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন প্লিজ। আপনার তনয়া ভালো নেই, কেন এত ঝামেলায় জড়ান? আজ তো তাহলে এই দিন দেখতে হতো না। তনয় চোখ জোড়া বন্ধ করে নেয়। তেহরাবের কথা ভাবতে ভাবতে ক্লান্ত শরীরটা তলিয়ে যায় ঘুমে। না ছুঁয়ে অনুভব করা যায়, যুগের পর যুগ না দেখেও ভালোবাসা যায়। হয়তো মস্তিষ্ক থেকে অবয়বটা অস্পষ্ট হয়ে আসে, মস্তিষ্ক জানান দেয় তুমি ভুলতে চলেছ তাকে। তবে হৃদয় বারংবার বেহায়া হয়ে আফসার স্মৃতি নিয়েই বাঁচতে চায়। আমি না হয় তাই করলাম, তবুও ভালোবেসে যাব চিরকাল।
বিড়বিড়িয়ে কথাটা বলল শিহাব। তাচ্ছিল্য হেসে শেষবারের মতো তাকালো কেবিনের ভেতরে। দেখতে এসেছিল তেহরাবকে। সারাদিন সময় পায়নি বলে বিকেলে এসেছিল। তেহরাবকে কেবিনে দেওয়া হয়েছে। জ্ঞান ফিরেছে, তবে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। শিহাব কেবিনের কাছে আসতেই দেখে ভেতরে তনয়া বসে আছে তেহরাবের বুকে মাথা রেখে। ধরে রেখেছে হাতটা শক্ত করে, অথচ এই হাতটা তো সে ধরতে চেয়েছিল। আজ ভাগ্যক্রমে তার ভালোবাসার মানুষটা তার নেই, থাকবেই বা কি করে। একতরফা ভালোবাসা চেয়ে শিহাব আর ভেতরে যায় না, সেখান থেকেই চলে আসে। শফিক, তানিয়া, তানহা, সালমা, ওদিকে তেহরাবের বাড়ি থেকেই সকল মানুষ এসেছে। সবাই দাঁড়িয়েছে বাইরে, নিজেদের মাঝেই কথা বলছে। শিহাব কাউকে কিছু না বলে বেরিয়ে আসে হাসপাতালের বাইরে। বড্ড যন্ত্রণা হচ্ছে তার। একটি চায়ের দোকানে এসে দাঁড়ালো। শুনেছে সিগারেট নাকি দুঃখ ভোলায়। এই 26 বছরের জীবনে এখনো সিগারেট শো হয়নি তার। আজ ইচ্ছে করছে, তাও শুধু তনয়ের জন্য। মেয়েটাকে যে সেও ভালোবাসতো, তবে সে প্রকাশ করতে পারেনি। অতীত বর্তমান সব জেনে বুঝেই তো ভালোবেসেছিল সেও। তাহলে সে কেন পেল না তার তনয়াকে? তার না, না, এখন তো তনয়া তার নয়, বরং অন্য একটি মানুষের বৌদ্ধ স্ত্রী। আর মনে হাসে শিহাব। মামা, একটা সিগারেট দেন তো। কোনটা দিমু? শিহাব চুপ হয়ে গেল। সে তো এসব চেনে না। দিন একটা, যেটা ভালো। দোকানদার একটি সিগারেট বের করে দেয় শিহাবের হাতে। শিহাব টাকা দিয়ে সিগারেটটায় আগুন ধরালো, তবে ঠোঁট অব্দি ছোঁয়াতে পারল না। আবারও তাচ্ছিল্য হেসে সিগারেটটা ফেলে দিল। ভালোবাসলেই তাকে পেতে হবে, না পেলেই ডুবে মরতে হবে। চশমাটা ঠিক করে পকেটে হাত গুজে পা বাড়ালো সামনের দিকে। ততটা দূরে চলে যাব যতটা দূরে গেলে তোমাকে আর দেখতে পাবো না, তবে অনুভূতিগুলো মুছতে পারবো না মেয়ে। আমি যে জড়িয়ে গেছি তোমার মাঝে। আমার মুক্তি কোথায়? ইহকালে নাকি পরকালে? নাকি আবারও জন্ম নিতে হবে তোমাকে পাওয়ার জন্য? শব্দ করে হেসে উঠল শিহাব। কি সব ভেবে চলছে সে? সে পাবে তনয়াকে? 1000বার জন্ম নিলেও না। বিড়বিড়ালো। যদি 1000বার জন্ম নেওয়া যেত, তবে 1000বার আমি তোমার প্রেমে পড়তাম। তুমি আমার হও বা না হও, ভালোবাসতে ক্ষতি কি? সূচনাতেই যদি এত বিপত্তি, তবে বাকি জীবনটা রইব কেমন করে? এখন যে নিজেকেই দোষী মনে হচ্ছে। সত্যি কি আমি অপয়া? তেহরাবের বুকে মাথা রেখে বসে আছে তনয়া। তার যে কিছুই ভালো লাগছে না। সবকিছুই কি তার জন্য হচ্ছে? তেহরাবের নড়াচড়ার আঁচ পেয়ে তনয়ের মাথা তুলে তাকালো তার দিকে। চোখ টিপটিপ করছে তেহরাব। তনয়া তেহরাবের হাতটা ধরলো আলতো করে। এক মুহূর্ত তাকে ছাড়তে ইচ্ছে করছে না। এমন সময় সেই নার্সটি আসলো। সোজা তেহরাবের কাছে এসে সোশ্যালাইলটা বদলে দিল। ঘুম ভেঙে গিয়েছে, কথা বেশি বলতে দিয়েন না। নার্সের কথায় তনয়া মাথা নাড়ে। নার্সটি মুচকি হেসে প্রস্থান করে। তেহরাব হাত মোছড়ামুছড়ি করছে, বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছে। আচ্ছা দৃষ্টিতে তনয়ার মুখশ্রী দৃশ্যমান হতেই যেন সব ব্যথা নির্মূল হয়ে গেল। অত্যন্ত ধীর কণ্ঠে বলতো, তনয়া। আজ তো 2টি দিন পর তেহরাবের কণ্ঠে নিজের নামটা শুনতে পারল তনয়া। চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে উঠল। তেহরাব নিজের চোখ মুখ কুচকালো। এ মেয়ে কাঁদছে কেন? সে তো এখন সুস্থ। এই দেখ, কাঁদিস না। তনয়া চমকায়। কি হলো? তেহরাব দ্রুত নিজের বুকে হাত রাখলো। কথা বলতে গেলে বুকে চাপ লাগে। ইশকি ঝামেলা। বিরক্ত লাগছে তার এসব। কথা বলতে হবে না, চুপ করে শুয়ে থাকুন। আমি সবাইকে বলছি আপনার সাথে দেখা করে যাবে। এই বলে তনয়া উঠতে নেয়, তবে পা বাড়ানোর আগেই তেহরাব তনয়ের হাতটা ধরে ফেলে। তনয় পিছন ঘুরিয়ে তার মুখের দিকে তাকায়। তেহরাব চোখের ইশারায় তনয়কে বসতে বলে। তনয় পিছু না বলে বসে পড়ে। তেহরাব ভালোভাবে পর্যবেক্ষণ করে তনয়াকে। এমনিতেই শরীরে কিচ্ছু নেই, তার উপর এই 2 দিনে একদম অবস্থা খারাপ। তেহরাবের চল শক্ত হলো। কি অবস্থা করেছিস নিজের? তোকে চেনাই যাচ্ছে না। চোখ দুটো গর্তে চলে গিয়েছে। তনয় মাথা নিচু করে রাখে, জবাব দেয় না কিছুর। তেহরাব ধীরে ধীরে নিজের হাত নিয়ে যায় তনয়ের গালে। আলতোভাবে স্পর্শ করে বলে, কি ভেবেছিলি মরে যাব? এত সহজে তোকে মুক্ত করে দেব? কখনোই না। তনয় ছলছল নয়নে তাকায়। এমন একটা সময় লোকটা এসব বলছে। আমি চাইও না মুক্তি, সারা জীবন বন্দি করে রাখলেও মুক্তি চাইবো না। তেহরাব মৃদু হাসে। এত ভালোবাসিস? তনয়া তেহরাবের বুকে মাথা রাখে। তেহরাব এক হাতে জড়িয়ে নেয় তাকে। অনেক বেশি, নিজের থেকেও বেশি। এত কেন ভালোবাসিস? আমি মরে গেলে কি হতো? তনয়া তাকায় তেহরাবের চোখের দিকে। আমিও মরে যেতাম। আপনি ছাড়া কে আছে এই তনয়ার? শব্দ করে হেসে ওঠে তেহরাব। তনয়া ভুরু কুচকায়। আমার কথাই আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তনয়াও মৃদু হাসে। জানিস, একটা মুহূর্তের জন্য ভেবেছিলাম আমার সময় বোধহয় শেষ। শেষবারের মতো তোকে দেখতেও পারবো না। তনয়া চট করে উঠে বসলো। আচ্ছা, এসব কি করে হলো? কে বা কেন আপনাকে আক্রমণ করলো?
তেহরাব চোখ ফিরিয়ে নেয়, গম্ভীর মুখে বলে, সেসব তোকে ভাবতে হবে না। এখন বল, খেয়েছিস দুপুরে? তনয়া বুঝলো তেহরাব কথা ঘোরাচ্ছে। আমাকেই ভাবতে হবে, আমার অধিকার আছে জানার। আপনার কিছু হয়ে গেলে আমার কি হতো? তেহরাব হাই তুলতে তুলতে বলল। কি হতো আবার, শিহাবকে বিয়ে করে নিতি? তনয়ের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কি ধরনের কথাবার্তা এসব? লোকটা কি তাকে একটু বুঝতে পারছে না? রাগে কষ্টে কান্না পাচ্ছে তার। কিছু না বলে উঠে দাঁড়ায়, আমার সাথে আর কোনো কথা বলবেন না বলে বেরিয়ে যেতে নেয়। তেহরাব বুকে হাত দিয়ে বলে ওঠে। ইস, ব্যথা করছে। তনয় থেমে যায়, আবারও দৌড়ে আসে। কি হলো, নার্সকে ডাকবো? তেহরাব অসহায় ব্যথাতুর দৃষ্টিতে তনয়ের দিকে তাকিয়ে বলল। তুই আছিস তো? তনয়ও তাকিয়ে থাকে তেহরাবের দিকে। এ ছেলে কি এই জন্মে সিরিয়াস হবে না? আসবো? কারো কণ্ঠ পেয়ে পেছনে তাকায় তনয়। ইরা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আসুন না। বাবা মা কোথায়? ওনার জ্ঞান ফিরেছে, সবাইকে আসতে বলুন। এরা মাথা উপর নিচ দুলিয়ে সবাইকে নিয়ে আসে। একে একে সবাই এসে দেখে যাচ্ছে তাকে, টুকটাক কথা বলছে। সবার শেষে আসলো তানিয়া। তাকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল তেহরাব। এখন ভালো লাগছে তো বাবা? তানিয়ার কথায় তেহরাব গম্ভীর মুখে মাথা নাড়ল। বিষয়টা লক্ষ্য করলো তনয়। আল্লাহ এত বড় একটা বিপদ থেকে বাঁচালো, তাড়াতাড়ি সুস্থ করে দিক। তেহরাব জবাব দিল না। সবাই চলে গেল, রয়ে গেল তাসলিমার তনয়। রাতে বরং আমি থাকি। এই 2 দিন তো তোর ঘুম হয়নি। এভাবে চললে তো তোর শরীর খারাপ করবে। না মা, আমিই থাকবো। আপনি বাড়ি যান, আমি ঠিক আছি। তাসলিমা আরো কিছু বলতে উদ্যত হলে তেহরাব বলে, ছি মা, ছি। এত বছর পর তোমার ছেলে তার বউকে কাছে পাচ্ছে, আর তুমি জি বাংলার মায়েদের মতো আমার বউকে আলাদা করে দিচ্ছ। ছেলের কথা শুনে আহম্মকের মতো তাকিয়ে থাকে তাসলিমা। তার পেট থেকে এই ছেলে জন্মেছে আসলে, নাকি কোনো ক্রমে বাচ্চা অদল বদল হয়ে গিয়েছিল, কে জানে। তুই আর ভালো হলি না। তেহরাব হাসে। আমি তো ভালোই। আমার মতো ভদ্র ছেলে আছে নাকি দুটো? তাসলিমা দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তাই তো এই অবস্থা। এইবার সুস্থ হয়ে ফের সব হিসাব নেব। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে গটগট করে চলে যায় তাসলিমা। তেহরাব চোখ বন্ধ করে নেয়। শরীর প্রচুর দুর্বল। তনয়ও বাইরে চলে যায়। সবাই চলে যাবে। 9টার পর কারে থাকার অনুমতি নেই। সবাইকে বিদায় দিয়ে তনয় ফিরে আসে তেহরাবের কেবিনে। চোখ বন্ধ করে শুয়ে আছে সে। ইসুপ খাবার কিনে দিয়ে গিয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না তনয়ের। তনয় বসলো তেহরাবের সামনে। ঘুমিয়ে গিয়েছেন? তেহরাব চোখ খুলল, চোখ মুখ কুচকে বলল, ছাগল নিয়ে পোষাই নিব, এবার শাশুমার রেড হাম্বাটাই নিতে হবে দেখছি। তনয় ভুরু কুচকাল। মানে কি বলছেন? তেহরাব হাত নেড়ে নেড়ে কিছু একটা বিড়বিড় করছে। কিছু সময় পর তনয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর স্টার জলসার মাকে বলবি রেড কালারের গরুটা আমি কুরবানি দেব। এক ছাগলে তার শিক্ষা হয়নি। তনয় অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তেহরাবের দিকে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও লোকটার বাজে বকা বন্ধ হচ্ছে না। এতক্ষণ ঘুমিয়েছিলেন, দিব্যি ছিলেন, উঠেই কি সব বলা শুরু করেছেন? তেহরাব রাগী লোক নিয়ে তাকায় তনয়ের দিকে, ধমকের সুরে বলে, চুপ। এত কথা বলিস কেন? এত বছর পর আমার জ্ঞান ফিরল। কোথায় তুই জড়িয়ে ধরে বলবি, ওগো তুমি ফিরেছ, এতেই আমি ধন্য। তা না, উল্টো বলছে ঘুমিয়েই ভালো ছিলাম। তনয় হতভম্ব। কে বলবে এই লোকটা গত রাতেও শিশুতে ছিল? এই পাগলকে নিয়ে কই যাব আমি? নিজের প্রশ্নে নিজে উত্তর খুঁজতে লাগলো। না, কোনো জবাব নেই। আপনি আসলেই পাগল। তেহরাব হাই তুলতে তুলতে বলল, হ্যাঁ, শুধু তোর জন্য। গুড নাইট। তনয় দীর্ঘশ্বাস ফেলল। আসলে তেহরাবকে ওষুধ দেওয়া হয়েছে, তাই ঘুম পাচ্ছে তার। তনয় দরজা চাপিয়ে পাশের বেডে শুয়ে পড়ল। তার ঘুম আসছে না। যতদিন না পর্যন্ত সবটা বলতে পারবে, ততদিন পর্যন্ত শান্তিতে ঘুমাতেও পারবে না সে। কেটে গিয়েছে আরো 10টি দিন। তেহরাব এখন অনেকটা সুস্থ। বলতে গেলে আল্লাহর রহমত ও তনয়ের সেবায় রাত দিন কেটেছে মেয়েটা। মাঝে মাঝে তেহরাব অবাক হতো মেয়ের অস্থিরতা দেখে, যে কিনা একটু সময় তাকে এড়িয়ে যেত, দেখলেই ভয় পেত। সে মেয়ে এখন তার বিন্দু পরিমাণ কষ্টেই উতলা হয়ে ওঠে। আজ বাড়ি ফিরেছে তেহরাব। ডাক্তার আরো কয়েকদিন অবশ্য থাকতে বলেছিল, তবে মন টানেনি তেহরাবের। তার জোড়াজুড়িতে না পেরে চলে আসতে হয়েছে। ডাক্তার আরো 2 সপ্তাহ বেড রেস্টে থাকতে বলেছে। ওদিকে বাড়ি এসে কাজে লেগে পড়েছে তনয়া। তেহরাবের জন্য খাবার বানাচ্ছে। তাসলিমাকে রান্নাঘরে আসতে পর্যন্ত দিচ্ছে না। তাসলিমা হাসছে মেয়ের কাণ্ড দেখে। যাক, তার পাগল ছেলেটাকে এই মেয়ে সত্যি অনেক বেশি ভালোবাসে। এভাবেই যেন সবসময় থাকে। খাবার বানিয়ে সোজা চলে আসে বেডরুমে। তেহরাব বাদশাহ অবস্থায় চোখে হাত দিয়ে বসে আছে।
তনয় খাবারটা টেবিলে রাখলো। শব্দ পেয়ে চোখ খুলে তাকালো তেহরাব। তনয় খাবার তুলে তেহরাবের মুখের কাছে ধরে। তেহরাব তাকিয়ে থাকে তনয়ের চোখের দিকে। তুই খেয়েছিস? তনয় চোখ মুখ কুচকে বলে। সে আমি খেয়ে নিব, আপনি খান জলদি, তারপর ঘুমাবেন। তেহরাব কিছু বলল না, হা করলো। তনয় খাইয়ে দিল। এখন আমার দিক থেকে নজর সরিয়ে নিজের দিকে তাকা। পড়াশোনা তো লাটে উঠেছে। এখন আবার কিসের পড়াশোনা? তেহরাব আলতো করে চাপড় মারে তনয়ের মাথায়।